আদিত্য, গতকাল অফিস থেকে ফেরার পথে তোমাকে দেখলাম। অনেক দিন পর। সেই জিন্সের উপর লম্বা পাঞ্জাবি, কাঁধে শান্তিনিকেতনী ঝোলা ব্যাগ, বাঁ হাতে ধরা মোবাইল। সেই কলেজের ডার্ক টল হ্যান্ডসাম কবি আদিত্য চৌধুরী। বয়সটাকে কি করে আটকে রেখেছ এমন? আমি গাড়ি দাঁড় করিয়ে ডেকেছিলাম বেশ কয়েকবার। রাস্তার যা অবস্থা, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। তার উপর বেপরোয়া হর্নের একটানা আওয়াজ। তুমি শুনতে পাওনি। তোমার সঙ্গে ছিল তিতিক্ষা সেন। তোমরা বোধহয় নন্দনে সিনেমা দেখতে গিয়েছিলে, কিংবা একাডেমিতে নাটক। মেন গেটটার সামনে দাঁড়িয়ে গল্প করছিলে বাংলা সিরিয়ালের নায়িকা রত্নপ্রিয়া রায়ের সঙ্গে। রত্নপ্রিয়াকে চিনি আমি প্রায় 1 বছর হলো। আমাদের ক্লাবের কালী পুজোর উদ্বোধনে গিয়েছিল গত বছর। বেশ সাবলীল অভিনেত্রী, মানুষ হিসেবেও খুব ভালো। এখনো মাঝে মাঝে মেসেজে কথাও হয়। মিশুকে ভালো কথা বলে। স্টারডামের কোনো বালাই নেই। রত্নপ্রিয়া কি তিতিক্ষার বন্ধু হয়? রত্নপ্রিয়ার ফেসবুকেই মনে হয় তিতিক্ষার সঙ্গে একটা ছবি কিছুদিন আগেই দেখেছিলাম। মৃয়াঙ্কার মুখে তিতিক্ষার অনেক কথা শুনেছি। ছবিও দেখিয়েছে বেশ কয়েকটা। দুগালে দুটো লাল পদ্মের মতো অনিন্দ সুন্দর টোল, নিষ্পাপ কিশোরী হাসি, পাহাড়ি ঝর্ণার মতো উজ্জ্বল চোখ। কাল অত দূর থেকে দেখেও চিনতে ভুল হয়নি। শুনেছি তিতিক্ষা কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কাল দেখে কিন্তু মনেই হয়নি। আজকাল তো চারিদিকে মৌসুমি ফুলের মতো জানুয়ারি ডিসেম্বরে প্রেমের ছড়াছড়ি। জানুয়ারিতে শুরু আর ডিসেম্বরেই শেষ। তোমার আর তিতিক্ষার সম্পর্কটা যেন কত বছর হয়ে গেল। বছর 5 আগে যখন বইমেলায় দেখা হয়েছিল, তখনই তোমার মুখে ওর কথা শুনেছিলাম। তোমার একটা কথা আমার এখনো স্পষ্ট মনে আছে, যে যাবার সে চলে যাবার জন্যেই আসে, যে থাকার সে ঠিক থেকে যাবে। আমাদের ফাইনাল ইয়ার কলেজের ফেস্টের দিন সোমরাজ আর সোমলতার সম্পর্কটা নিয়ে তুমি একটা কথা বলেছিলে। কি নিদারুণ উপলব্ধি তোমার! এই না হলে কবি। ভালো লাগলো তোমার পাশে তিতিক্ষাকে দেখে। থাকার জন্যই এসেছে মেয়েটা। ওর কোনোদিন অযত্ন করো না। শুনেছি খুব ভালো আবৃত্তি করে তিতিক্ষা। একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো তো দুজনে। আদিত্য চৌধুরীর লেখায় তিতিক্ষা সেনের আবৃত্তি। ব্যাপারটা মন্দ হবে না। আজকাল আবৃত্তি চ্যানেলগুলো ভালোই জনপ্রিয় হচ্ছে। অবশ্য তোমরা দুজনেই এত ব্যস্ত। কয়েকদিন আগে তোমার বাতাস পোড়ার গন্ধ কাব্যটা পড়লাম। ইদানিং তোমার কবিতাগুলোর মধ্যে এত বিরহের গন্ধ কেন আদিত্য? কেমন একটা শীতকাতুরে বিষণ্ণতার ছোঁয়া। না হারিয়েও অনেক কিছু হারিয়ে ফেলার ভয়। অবশ্য একটা কবিতায় দেখলাম তুমি নিজেই লিখেছ, ভালোবাসার ফুলবাগানেই ভিড় করে বিরহের প্রজাপতি। আনন্দ না থাকলে মন খারাপ আসে না। পূর্ণতার বাঁশিতেই বাজে শূন্যতার সুর। কবি তুমি। তোমার কবিতার চোখ দিয়েই আমি চিনেছি গ্রাম বাংলার উদাসীন সৌন্দর্যের নানা রূপ। মানুষকে চিনেছি এক একজন নির্ভেজাল মানুষ হিসেবে। প্রকৃতির সঙ্গে মানুষের হাঁটি হাঁটি পা পা সম্পর্ক। তাই আমার কাছে আদিত্য চৌধুরী মানেই কাশবনের পাশ দিয়ে ঝরা শিউলির বিছানায় আলতা পায়ে ছুটে চলা গ্রাম বালিকার ঠোঁটে লেগে থাকা এক চিলতে শরৎ আকাশ। আদিত্য চৌধুরী মানেই আলো বাতাসীন বন্ধ ঘরের একটা হাট করে খুলে রাখা জানলা।
খবরে শুনি আজকাল গ্রাম বাংলার গ্রামগুলোও ধীরে ধীরে শহর হয়ে উঠছে। এখন আর বাবুই, বনি, টিয়া, চড়ুই, মাছরাঙা, ফড়িং, প্রজাপতি, শেয়াল, শকুন, কাক, ঘুঘু, কাঠবিড়াল, ইঁদুর, আরশোলা, চিল, পেঁচা, চামচিকি, বাদুড়, পানকৌড়ি, গেছু, ব্যাং কিংবা ঢোঁড়া সাপ গ্রামেও তেমন চোখে পড়ে না। ইদানিং তোমার কবিতায় তোমার গ্রাম বাংলার মতো বড্ড বেশি পাল্টে গেছে, বড্ড বেশি পাল্টে যাচ্ছে। আজকাল আর সত্যিকারের কোনো গ্রামের কিংবা গ্রাম্য জীবনের ছবি চোখে পড়ে না তোমার নতুন কোনো লেখা কবিতায়। আদিত্য, মাঝে মাঝে চোখে পড়ে তোমার সাম্প্রতিক বেশ কিছু কবিতায় বিশেষ এক রাজনৈতিক মতাদর্শে তোমার একনিষ্ঠ মুগ্ধতা। তুমি কি সত্যিই বিশ্বাস করো রাজনীতির চৌকাঠ পেরিয়ে নতুন সমাজের গৃহপ্রবেশে? বিশ্বাস করো রাজনৈতিক ক্ষমতাই সমাজ বদলের হাতিয়ার। রাজনীতি ছাড়া সমাজ বাঁচে না। কবির জন্ম সমাজের আঁতুড় ঘরেই। তোমার কবিতায় রাজনীতি থাকবে সেটাই স্বাভাবিক। অস্বাভাবিক লাগে কিছু কিছু কবিতায় বিশেষ এক মতাদর্শের সোচ্চার প্রচারে। আদিত্য, কবি তুমি। তোমার আয়নায় আমরা নিজেদের দেখতে পাই, নিজেদের বেঁচে থাকা, ভালোবাসার আকুলতা, নিজেদের না দেখা খুঁতগুলো, নিজেদের চাওয়া পাওয়া, হাসি কান্না, স্বপ্ন আর কল্পনার মাখো মাখো আবছা ভবিষ্যৎ। নিজের ভিতরের নিজটাকে। ক্ষমতার চেয়ারের পাশে আয়না থাকে না কোনো দিন। তোমার আয়নায় তুমি কোনো দিন ময়লা জমতে দিও না আদিত্য। আমাদের মতো তোমার তিতিক্ষাও প্রতিদিন তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার আয়নায় নিজেকে একটু স্পষ্টভাবে দেখবে বলে, আর একটু তোমার মতো করে।